Hello student, welcome to you my ইজি বায়োলজি ক্লাসেস। আজকে আমি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত 6th চ্যাপ্টার বংশগতির আণবিক ভিত্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বংশগতির আণবিক ভিত্তির অন্তর্গত যে প্রথম আলোচনার বিষয় তা হলো জীন সম্পর্কে। আজকে আমি জেনেটিক পদার্থ সম্পর্কে ধারণা দেব, তারপরে জিনগত বস্তুর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এবং সবশেষে জিনের গঠন এবং কাজ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। কারণ এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো টপিক আমরা পড়ব সবগুলোই কিন্তু জিনের গঠন এবং কাজ সম্পর্কিত। সেজন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলোর নলেজ না থাকলে আমাদের পরবর্তীতে কিন্তু আমাদের এই অধ্যায়ের বিষয়গুলো পড়তে অসুবিধা হবে। তো আজকে প্রথমে আমি জেনেটিক পদার্থ সম্পর্কে ধারণা নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রত্যেকটা কোষের সজীব কোষের মধ্যে বিভিন্ন প্রকারের রাসায়নিক পদার্থ থাকে। এবার এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কোনটাকে আমরা জিনগত বস্তু বলবো বা জিনগত বস্তু হিসেবে কোনটি কাজ করে সেটা নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু বৈজ্ঞানিকদের মধ্যে একটা অজানা বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে স্যাটার এবং গোভেরি যখন জিন এবং ক্রোমোজোমের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা দিলেন, তারপরে কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত হওয়া গেল যে জিনগত বস্তু ক্রোমোজোমে অবস্থান করে। তো এই জিনগত বস্তু ক্রোমোজোমে অবস্থান করে বা বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব এর ব্যাখ্যা কে দিয়েছিলেন? এর ব্যাখ্যা দিয়েছিলেন W.S. স্যাটন এবং তার সঙ্গে ছিলেন টি বোভেরি। দুজনে মিলে দিয়েছিলেন বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব। এই বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্বের মধ্যে জিন এবং ক্রোমোজোম সমান্তরাল আচরণ করে বা জিন এবং ক্রোমোজোম কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত তার সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। এই তত্ত্বের মধ্য থেকে মোটামুটি আমরা জানতে পেরেছি যে জিনগত বস্তু ক্রোমোজোমে অবস্থান করে। এবার ক্রোমোজোম নিয়ে যখন আলোচনা শুরু হলো, ক্রোমোজোমের গঠন নিয়ে যখন বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করা হলো, যখন দেখা গেল এই ক্রোমোজোমের মধ্যে দুটি মুখ্য উপাদান থাকে। একটি হলো প্রোটিন এবং অপরটি হলো নিউক্লিক অ্যাসিড। যখন এই দুটি বস্তুর উপস্থিতি যখন জানা গেল, তখন আবার বৈজ্ঞানিকেরা আবার এই দুটো নিয়ে সমস্যা পড়লেন যে দুটোর মধ্যে কোনটি তাহলে জিনগত বস্তু হিসেবে কাজ করে। মোটামুটি 1940 সাল পর্যন্ত বৈজ্ঞানিকেরা মনে করতেন যে প্রোটিন জিনগত বস্তু হিসেবে কাজ করে, কারণ প্রকৃতিতে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে এবং এই 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়েই সমস্ত হাজার হাজার রকমের প্রোটিনগুলো তৈরি হয় এবং সেই প্রোটিনগুলো জীবদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু পরবর্তীতে যখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে 4 প্রকারের নিউক্লিওটাইডের সন্ধান পাওয়া গেল, যখন এই নিউক্লিওটাইডগুলোর পরিবর্তনের মাধ্যমে কি হয়, বিভিন্ন প্রকারের জীবদেহের মধ্যে বৈচিত্র্য দেখা যায় যখন জানতে পারা গেল, এবং আরও জানতে পারা গেল যে এই নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং তার সঙ্গে আরএনএ এদের পরিবর্তনের জন্য জীবদেহে ভিন্নতা দেখা যায় এবং ডিএনএ নিজের প্রতিলিপিকরণের মাধ্যমে অপত্য ডিএনএ সংশ্লেষ করতে সক্ষম হয়। তারপরে প্রোটিনকে না বলে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএকে জিনগত বস্তু বলে মনে করা হলো
এবং ডিএনএ এবং আরএনএর মধ্যে যদিও ডিএনএ মুখ্য জিনগত বস্তু হিসেবে কাজ করে, তবে কিছু কিছু জীবদের ক্ষেত্রে যেখানে ডিএনএ অনুপস্থিত সেই ক্ষেত্রে আরএনএ বংশগতির ধারক বাহক হিসেবে কিন্তু কাজ করে। এবার পরবর্তীতে 1940 যদিও জিনগত বস্তু হিসেবে কোনটি সঠিক তথ্য তা পরীক্ষার মধ্যে প্রয়োগ করেছিলেন গ্রিক 1928 সালে পরীক্ষা করেছিলেন, কিন্তু সেই পরীক্ষাটিকে অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি এই তিনজন সায়েন্টিস্ট 1944 সালে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ডিএনএ বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে। পরবর্তীতে আরেকটি পরীক্ষা হার্সে এবং চেজ, এই পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে 1952 সালে হার্সে এবং চেজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে প্রোটিন নয়, ডিএনএ বংশগতির ধারক হিসেবে কাজ করে। এইভাবে আমরা জিনগত বস্তু সজীব কোষে থাকে, সজীব কোষের মধ্যে ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোমের মধ্যে প্রোটিন নয় নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ বংশগতির ধারক হিসেবে কাজ করে, তো বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে, তা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন। এবার আমরা জিনগত বস্তুর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। জিনগত বস্তুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো জেনেটিক পদার্থ সবসময় জিনগত তথ্য বহন করে। জেনেটিক পদার্থ বৈশিষ্ট্যের মধ্যে হলো যে এরা জিনগত বস্তু জিনগত তথ্য বহন করে। দুই নম্বর, এই জিনগত বস্তু প্রত্যেকটি সজীব কোষে থাকে। জিনগত বস্তু প্রতিটি সজীব কোষে থাকে এবং সমস্ত সজীব কোষে সমপরিমাণে এই জিনগত বস্তু থাকে। তাহলে জিনগত বস্তু সজীব কোষের মধ্যে থাকে এবং প্রতিটি দেহ কোষে সমপরিমাণে জিনগত বস্তু থাকে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জিনগত বস্তুর এরা প্রতিলিপিকরণে সক্ষম। অর্থাৎ জিনগত বস্তু বা ডিএনএ নিজের মতো করে হুবহু কার্বন কপি অপত্য ডিএনএ প্রস্তুত করতে সক্ষম হয় বা সমতা দিতে সক্ষম হয়। 4 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, জিনগত বস্তুর পরিবর্তনের জন্য জীবদেহে বৈচিত্র্য দেখা যায় বা জেনেটিক পদার্থের গঠনগত পরিবর্তনের জন্য কি হয়, জীবদেহের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। আমরা যেটাকে এক কথায় বলি মিউটেশন বা পরিব্যক্তি, অর্থাৎ জিনগত পদার্থ বা জেনেটিক বস্তু মিউটেশন ঘটাতে পারে বা পরিব্যক্তি ঘটাতে সক্ষম। পরবর্তী বৈশিষ্ট্য হলো এই জিনগত বস্তু পিতামাতা থেকে বাচ্চাদের মধ্যে সঞ্চারিত। জিনগত বস্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলিকে জনিত্র জীব থেকে অর্থাৎ পিতামাতা থেকে অপত্যের মধ্যে সঞ্চারণ করে থাকে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই জিনগত বস্তু বা জেনেটিক পদার্থ ভিন্ন রূপ বহিঃপ্রকাশ ঘটায়, যাকে বলা হয় ডিফারেন্সিয়াল, ভিন্ন রূপ বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হয়।
এটা ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন। ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন এর অর্থ হলো এই জিনগত বস্তুগুলি জীবদেহের ক্ষেত্রে বৃদ্ধি পরিস্ফুরণ ঘটাতে সাহায্য করে। অন্যদিকে জীবদের ক্ষেত্রে বৃদ্ধি পরিস্ফুরণ কিংবা বয়ঃপ্রাপ্তি, বার্ধক্য এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে জিনগত বস্তু নিয়ন্ত্রণ করে থাকে। তাই বলা হয় জিনগত বস্তুর ভিন্ন রূপ বা ভিন্ন ধর্মী বহিঃপ্রকাশ বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা প্রথমে জিনগত পদার্থ সম্পর্কে ধারণা জানলাম, দ্বিতীয়ত আমরা জিনগত বস্তুর বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আমরা জানলাম। এবারে আমি আলোচনা করব সংক্ষেপে এই জিনগত বস্তুর গঠন সম্পর্কে এবং শেষে আমরা এই জিনগত বস্তুগুলি কী কী কাজ করে এই সম্পর্কে আমরা জানব। জিনগত বস্তু গঠন এবং কাজ আমরা আলোচনা করলাম। এই জিন শব্দটির প্রথম দিয়েছিলেন যে বৈজ্ঞানিক, তার নাম হলো জোহানসেন। 1909 খ্রিস্টাব্দে জোহানসেন প্রথম এই জিন শব্দটির প্রবর্তন করেছিলেন। তার আগে কিন্তু আমরা মেন্ডেল পরীক্ষার সময় পড়েছি, মেন্ডেল এই সাতজোড়া বিপরীত ধর্মের যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন, সেখানে মেন্ডেল কিন্তু সেগুলোকে ফ্যাক্টর বলে উল্লেখ করেছিলেন, যেগুলো আমরা পরবর্তীকালে জানলাম সেই ফ্যাক্টরগুলো হচ্ছে জিন। এবং এই জিন শব্দটি প্রথম দিয়েছিলেন জোহানসেন 1909 খ্রিস্টাব্দে। জিন শব্দটি আমরা তার পরবর্তী জানলাম যে জিন এই রাসায়নিক উপাদান কি? রাসায়নিক উপাদান মেনলি ডিএনএ বা কোনো কোনো ক্ষেত্রে আরএনএ নিয়ে গঠিত। এর পরীক্ষার মাধ্যমে গ্রিফথের পরীক্ষা বা তার সঙ্গে অ্যাভেরি ম্যাকলোড ম্যাকগ্রাথি পরীক্ষা এবং পরবর্তীতে হার্সে এবং চেজের পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জিনগত বস্তু হিসাবে ডিএনএ কাজ করে। এবার এই জিনের সংজ্ঞা, আমরা জিনকে কিভাবে আমরা এক্সপ্রেস করব? জিনের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি জিন হলো জিনগত বস্তু অর্থাৎ ডিএনএ বা আরএনএর একটি অংশ, যা বংশগতির গঠনগত একক হিসেবে কাজ করে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবদেহের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। আমি আরেকবার রিপিট করছি যে জিন বলতে কী বোঝায়। তো জিনগত বস্তু অর্থাৎ ডিএনএ বা আরএনএর এমন একটি অংশ যা পলিপেপটাইড শৃঙ্খলের যা বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে পলিপেপটাইড শৃঙ্খল গঠনের মাধ্যমে বা আরএনএ সংশ্লেষের মাধ্যমে জীবদেহের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার এই জিনের ভৌত এবং জিনের গঠন করতে গিয়ে আমরা ভৌত গঠন সম্পর্কে জানব, তারপরে আমরা রাসায়নিক গঠন সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এই জিনের ভৌত গঠন সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বৈজ্ঞানিকেরা 1940 পর্যন্ত ভৌত ধর্ম বা ভৌত গঠন আমরা পড়ি, এখানে ধর্ম না, ভৌত গঠন। জিনের ভৌত গঠন কিরকম হয়? তো ভৌত গঠন বর্ণনা করতে গিয়ে 1940 পর্যন্ত বৈজ্ঞানিকেরা মনে করতেন যে এই জিনগুলি পুঁতির দানার মতো হয় এবং সেগুলো ক্রোমোজোমে অবস্থান করে। যে এই জিনগুলিকে বলা হতো যে পুঁতির দানার মতোই হবে, দানা দানা আকৃতির হয়, যেগুলো পুঁতির দানার সঙ্গে তুলনা করা হতো, যে জিনগুলি পুঁতির দানার মতো হয়ে অবস্থান করে। পরবর্তীকালে জানা গেল যে এই পুঁতির দানাগুলি ক্রোমোজোমের ভিতরে যুক্ত হয়ে থাকে এবং এই জিনগুলিকে বিভিন্ন নাম দেওয়া হলো পরবর্তীতে। তাহলে আমরা জানলাম জিনগুলির ভৌত গঠন করতে গেলে প্রথমে মনে করা হতো যেগুলো পুঁতির দানার মতো হয়, পরবর্তীতে প্রমাণিত হলো যে এই পুঁতির দানার মতো জিনগুলি থাকে কোথায়? তো ক্রোমোজোমের ভিতরে অবস্থান করে। এবার এই ক্রোমোজোমের মধ্যে যে জিনে অবস্থান করে এই জিনের বিভিন্ন নাম আছে, বিভিন্ন নামে জিনকে প্রকাশ করা হয়।
সেই নামগুলির মধ্যে 1 নম্বর হলো সিস্ট্রন। বলা হচ্ছে যে জিনের ডিএনএর ক্ষুদ্রতম অংশ বা আরএনএর ক্ষুদ্রতম অংশ যা পলিপেপটাইড সংশ্লেষে সক্ষম তাকে বলা হয় সিস্ট্রন। ডিএনএ বা আরএনএর ক্ষুদ্রতম অংশ যা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষে সক্ষম হয় তাকে বলা হয় সিস্ট্রন। অনেকে আবার একে মিউটন বলে বর্ণনা করেছেন। তাহলে 1 নম্বর হলো সিস্ট্রন, 2 নম্বর পেলে আমরা মিউটন। যে ডিএনএ ক্ষুদ্রতম অংশ যা পরিব্যক্তি বা মিউটেশন ঘটাতে সক্ষম হয় তাকে বলা হয় মিউটন। আবার অনেকে একে রেকন বলে বর্ণনা করেছেন। যে ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ বা আরএনএ ক্ষুদ্রতম অংশ যা পুনঃসংযুক্তি ঘটাতে বা রিকম্বিনেশন ঘটাতে সক্ষম হয়, অর্থাৎ ক্রসিং ওভার ঘটাতে সক্ষম হয় তাকে বলা হয় রেকন। আবার অনেকে এটিকে রেপ্লিকন বলে মনে করেন, অর্থাৎ ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ যা প্রতিলিপি গঠনে সক্ষম বা রেপ্লিকেশন ঘটাতে পারে তাকে বলা হয় রেপ্লিকন। এইভাবে ডিএনএ জীবকে অনেকে সিস্টন বলে নাম রেখেছেন, অনেকে মিউটন, আবার রেকন, আবার রেপ্লিকন, বিভিন্ন নামে জিনকে জানা যায়। এবার এই জিনের গঠন সম্পর্কে আমরা এখানে শুধু ভৌত গঠন সম্পর্কে আমরা জানলাম। এবার এর বিস্তারিত গঠন অটসন ক্রিকের মডেল ডিএনএ আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন এই জিনের রাসায়নিক উপাদান কি বা এই জিনের রাসায়নিক গঠন সম্পর্কে সংক্ষেপে আমরা জানব। রাসায়নিক গঠন। জিনের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে আমরা মূলত জানতে পারি, মূলত ডিএনএ দিয়ে জিন গঠিত হয়। জিন গঠিত হয় মূলত ডিএনএ দিয়ে। তবে কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে ডিএনএ অনুপস্থিত, যেখানে ডিএনএ অনুপস্থিত থাকে, ডিএনএ অনুপস্থিত হলে সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে বা বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে। এবার আরএনএ কোথায় কোথায় বংশগতির ধারকে কাজ করে, উদাহরণ হিসেবে আমরা কিছু কিছু ভাইরাস আছে, সেই ভাইরাসগুলোর কথা আমরা উল্লেখ করতে পারি। এবার এই ডিএনএ থাকে কি কোথায় এবং কিভাবে থাকে? এই ডিএনএ অবস্থান করে ক্রোমোজোমের ভিতরে অবস্থান করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ডিএনএ এককভাবে থাকে, তার সঙ্গে কোনো প্রোটিন থাকে না। আবার কোনো সময় দেখা গেছে এই ডিএনএর সঙ্গে প্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ এককভাবে অবস্থান করে, এর সঙ্গে কোনো প্রোটিন যুক্ত থাকে না। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ প্রোটিনের সঙ্গে থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা দেখব, যখন ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএ সবসময় প্রোটিনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। আমরা পরবর্তীতে ডিএনএ প্যাকেজিং নিয়ে যখন আলোচনা করব সেখানে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার এই ভাইরাসের ডিএনএ দুই রকমের হতে পারে। কোনো সময় একতন্ত্রী হয়, আবার দ্বিতন্ত্রী হতে পারে। অন্যদিকে এরা চক্রাকার এবং সূত্রাকার দুই প্রকারের হতে পারে। অর্থাৎ ভাইরাল ডিএনএ কোনো সময় একতন্ত্রী, আবার কোনো সময় দ্বিতন্ত্রী হয়। এই ভাইরাল ডিএনএ কোনো সময় চক্রাকার হয়, কোনো সময় সূত্রাকার বা রেখাকার হয়। তবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে
যে ডিএনএ থাকে, এই ব্যাকটেরিয়ার ডিএনএ এটা কিন্তু সবসময় দ্বিগুণশীল এবং চক্রাকার হয়ে থাকে। তাহলে এই ডাটাগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শর্ট কোশ্চেনের জন্য আমাদের মনে রাখতে হবে। এখানে এর রাসায়নিক গঠনে সাধারণত জিন মানে ডিএনএ নিয়ে গঠিত হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ডিএনএ অনুপস্থিত হলে সেখানে আরএনএ নিয়ে গঠিত হয়, এরকম ভাইরাস ক্ষেত্রে দেখা যায়। আবার ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে না, ভাইরাসের ডিএনএ একতন্ত্রী হয়, কোনো সময় দ্বিতন্ত্রী হয়। এর উদাহরণ আমরা ডিএনএর গঠন বর্ণনা করার সময় বিস্তারিত করব। আবার কোনো সময় ভাইরাসের গঠন চক্রাকার হয়, আবার সূত্রাকার হয়। তবে ব্যাকটেরিয়ার ডিএনএ কিন্তু এরা দ্বিতন্ত্রী হয় এবং চক্রাকার হয়। এখানে আমরা বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ডিএনএ সম্পর্কে জানলাম। তবে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএ সবসময় হিস্টোনের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ইউক্যারিওটিক কোষে ডিএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। সেই প্রোটিনগুলি কি? সেগুলো বিশেষ করে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন H1, H2A, H2B, H3 এবং H4 এই 5 প্রকারের হিস্টোন থাকে। তার সঙ্গে কিছু নন হিস্টোন প্রোটিন থাকে এবং তার সঙ্গে ডিএনএ নিউক্লিক অ্যাসিড মধ্যে অবস্থান করে, দিয়ে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম গঠিত হয়। অর্থাৎ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএ সবসময় প্রোটিনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। এবার ডিএনএ যখন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, ডিএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হলে গঠন করে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমগুলি যখন পরপর লিঙ্কার দিয়ে যুক্ত হয় তখন তৈরি হয় পলিনিউক্লিওজোম। এই পলিনিউক্লিওজোমগুলি পরপর কুণ্ডলীকৃত হয়ে একে অপরের সঙ্গে পেঁচিয়ে গিয়ে সূত্রাকার গঠন তৈরি করে। যে সূত্রাকার গঠনগুলোকে বলা হয় ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু বলা হয়। এই ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তুগুলি কোষ বিভাজনের সময় কুণ্ডলীকৃত হয়ে ঘন হয়, কুণ্ডলীকৃত হয় এবং পিছিয়ে গিয়ে মোটা হয়, মোটা হয়ে গিয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম গঠন করে থাকে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে জিনগুলি ক্রোমোজোমের ভিতরে অবস্থান করে এবং প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এককভাবে থাকে শুধু ডিএনএ, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রোটিনের সঙ্গে নিউক্লিওজোম গঠন করে অবস্থান করে। এবার আমরা সংক্ষেপে জেনে নেব শুধু যে নিউক্লিক অ্যাসিড কি এবং এর মুখ্য উপাদানগুলি কি কি। ক্রোমোজোমের দুটি মুখ্য উপাদান, একটা হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে ডিএনএ এবং আরএনএ, এই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তো এই জিনের মধ্যে পড়বো যখন আমরা, জিন পড়তে গিয়ে আমরা ডিএনএ কে সাধারণত জিন হিসাবে এখানে উল্লেখ করলাম, কিন্তু আমাদের পাশাপাশি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে, যেহেতু ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড বা কোনো কোনো ক্ষেত্রে আরএনএও যেহেতু জিনগত বস্তু হিসেবে কাজ করে, এই জন্য আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন বা রাসায়নিক উপাদান সম্পর্কে আমরা একটা মনে রাখবো। নিউক্লিক অ্যাসিড যদি আমরা দেখি, বিশ্লেষণ করে দেখতে পাবো এর মূল গঠনগত এবং কার্যগত একক হলো নিউক্লিওটাইড। মানে নিউক্লিক অ্যাসিডকে বিশ্লেষণ করলে আমরা অসংখ্য নিউক্লিওটাইড পাবো। অর্থাৎ নিউক্লিওটাইড দিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। এই নিউক্লিওটাইডের 3 প্রকারের মুখ্য রাসায়নিক উপাদান থাকে।
এক নম্বর হলো নাইট্রোজেনের বেস, নাইট্রোজেনাস বেস। 2 নম্বর পেন্টোজ শর্করা, 2 নম্বর হলো পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার। এবং 3 নম্বর হলো ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ভালো থাকে, ফসফেট যা ফসফরিক অ্যাসিড রূপে অবস্থান করে। এই তিনটে রাসায়নিক উপাদানের মধ্যে প্রথমে চলে আসবো আমরা নাইট্রোজেনের বেস। নিউক্লিক অ্যাসিডে অর্থাৎ ডিএনএ হোক বা আরএনএ হোক, এক্ষেত্রে নাইট্রোজেনের বেস থাকে মূলত 2 প্রকারের। এক নম্বর হলো পিউরিন এবং পিরিমিডিন। এবার পিউরিন 2 প্রকার হয়, অ্যাডেনাইন এবং গুয়ানিন। পিরিমিডিন 3 প্রকার হয়, সাইটোসিন, থায়ামিন। এই দুটি থাকে ডিএনএতে। যদি আরএনএ হয়, আরএনএর ক্ষেত্রে ইউরাসিল নামক পিরিমিডিন থাকে। এটি শুধু আরএনএর ক্ষেত্রে অবস্থান করে, ডিএনএর ক্ষেত্রে সাইটোসিন এবং থাইমিন থাকে। পিউরিন ডিএনএ এবং আরএনএ দুটোতেই একই রকমের অবস্থান করে। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের মধ্যে এক কথায় 5 প্রকার নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। তার মধ্যে ডিএনএ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। 2 নম্বর মুখ্য উপাদান হলো শর্করা। এই শর্করা 2 রকমের হয়, ডিএনএ থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা, আরএনএ থাকে রাইবোজ শর্করা বা সুগার। এবার এই ডিঅক্সি কেন বলা হয় বা রাইবোজ শর্করা কেন বলা হচ্ছে? এখানে পেন্টোজ শর্করা 5 কার্বন যুক্ত, কিন্তু এই পেন্টোজ শর্করার গঠন যদি আমরা দেখি, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন। সাধারণত রাইবোজ সুগারের 2 এবং 3 নম্বর কার্বনে কিন্তু হাইড্রোক্সিল গ্রুপ থাকে, কিন্তু ডিএনএ তে যে শর্করা থাকে, এই ডিএনএ শর্করা 2 নম্বর কার্বনের যে একটা অক্সিজেন এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে বা কমে গেছে, সেজন্য এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ শর্করা। অন্যদিকে আরএনএর ক্ষেত্রে রাইবোজ শর্করা থাকে। তাহলে এই 3টি হলো নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা এবং ফসফেট বা ফসফরিক অ্যাসিড। এই 3টি হলো মুখ্য রাসায়নিক উপাদান যা নিউক্লিক অ্যাসিডে অর্থাৎ ডিএনএ এবং আরএনএর মধ্যে অবস্থান করে। এবং এদের বিস্তারিত গঠনগুলি আমরা ডিএনএ গঠন পড়ার সময় এবং আরএনএ গঠন পড়ার সময় আবার রাসায়নিক উপাদান এবং ভৌত উপাদান আমরা আলাদাভাবে বিস্তারিতভাবে জানব। এবার শেষ পর্যায়ে এসে জিনের কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। আমি প্রথমে আলোচনা করেছি জিনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে জিন প্রতিটি কোষের মধ্যে অবস্থান করে বা সজীব কোষের মধ্যে থাকে, অর্থাৎ প্রত্যেকটি সজীব কোষের বিভিন্ন রাসায়নিক শারীরবৃত্ত প্রক্রিয়া, যেগুলো শারীরবৃত্ত প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে জিন। এর মুখ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ দেখতে পারি। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সাহায্য করা একটি গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বর, জীবদের শারীরবৃত্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। জীবদেহের প্রতিটি শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। 3 নম্বর, জিনের পরিব্যক্তি যেটাকে আমরা মিউটেশন বলি, মিউটেশনের মাধ্যমে
জীবদেহের বৈচিত্র্য বা জীবের মধ্যে যে বৈচিত্র্য তৈরি হয় বা জীবের মধ্যে যে ভিন্নতা সৃষ্টি হয় সেই ভিন্নতা সৃষ্টি সাহায্য করা, পরিব্যক্তির মাধ্যমে জীবদেহে ভিন্নতা সৃষ্টি করা। 4 নম্বর, প্রতিলিপিকরণের মাধ্যমে বহু একই রকমের ডিএনএ প্রস্তুত করা বা তার নিজের অপত্য জিন প্রস্তুত করা। এবং শেষে আমরা বলতে পারি মিউটেশনের মাধ্যমে জীবদেহের জিনের যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের মাধ্যমে কী হয়, জীবদেহের ভিন্নতা সৃষ্টি হয় এবং এই ভিন্নতা সৃষ্টি হওয়ার জন্য জীবকে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়াতে হয়, অভিযোজন করতে হয়। অভিযোজনের মাধ্যমে সময়ের সঙ্গে লং টাইম ধরে পরিবর্তন হতে 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 এরা বিবর্তনের ক্ষেত্রেও সহায়তা করে থাকে, অর্থাৎ জিন বিবর্তনের ক্ষেত্রেও কিন্তু সহায়তা করে থাকে। তাহলে এগুলো হলো গুরুত্বপূর্ণ কাজ জিনের, যা আমরা জানলাম। পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে জিন অর্থাৎ আমরা ডিএনএ রাসায়নিক উপাদান পড়ব, ডিএনএ ভৌত গঠন সম্পর্কে পড়ব, আরএনএ ভৌত গঠন সম্বন্ধে জানব এবং তার কাজ করার পদ্ধতি, সেন্ট্রাল ডগমার মধ্যে প্রতিলিপিকরণ, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে কীভাবে জিন বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর দ্বারা সহায়তা করে বা শারীরবৃত্তিক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। থ্যাংক ইউ।